না মানে একা একা ভালো লাগছিল না, তাই বললাম। আরোহী হাঁসফাঁস ডাকছে। বিশেষ করে যখন থেকে সে উপলব্ধি করতে পেরেছে সে তূর্ণকে ভালোবাসে, তখন থেকে কেমন একটা ল্যাকটা লাগছে। বারবার মনে হচ্ছে এই বুঝি তূর্ণ ধরে ফেলল তার মনের কথা, এই বুঝি ভালোবাসার অপরাধে তাকে ঠাটিয়ে দুটো চড় মারল, এই বুঝি সবাইকে বলে দিল সব। ওই যে কথায় আছে না, চোরের মনে পুলিশ পুলিশ, আরোহীর অবস্থাও হয়েছে অনেকটা তেমন। তূর্ণ কিছু বুঝুক বা না বুঝুক তার হৃদয় দিশাহারা হয়ে উঠেছে। তবে ছেলেটার এমন আকুল আবদার ফেলতে পারল না সে। হাঁসফাঁস লাগার সাথে সাথে তূর্ণের জন্য খারাপও লাগছে কিঞ্চিত। ছেলেটা অসুস্থ, একা একা আছে, তাকে একটু হলেও সঙ্গ দেওয়া উচিত তার। আরোহী নিঃশব্দে বসে পড়ল তূর্ণের পানে। হাসল ছেলেটা, আবারও বিছানায় গায়ে দিয়ে দিতে দিতে বলল, মাথায় একটু হাত বুলিয়ে দে তো, আমি ঘুমোবো আবার। আরোহী চোখ বড় বড় করলো, ইতস্তত করে তাকালো তূর্ণের পানে। এমনি মেয়েটার হৃদয় তূর্ণের জন্য দিশেহারা, তার মধ্যে ছেলেটা আবার তাকে স্পর্শ করতে বলছে। এলোমেলো দৃষ্টি ফেলল আরোহী, আমতা আমতা করে বলল, ঘুমান আপনি, এর জন্য মাথায় হাত বুলিয়ে দিতে হবে কেন? কেমন ঘুম আসছে না এখন আর। মাথায় হাত বুলিয়ে দিলে হয়তো ঘুম চলে আসতো। আমি পারবো না আপনার মাথায় হাত বুলিয়ে দিতে। তূর্ণ একটু এগিয়ে আরোহীর পাশ ঘেঁষল, মেয়েটার হাতটা নিয়ে রাখলো নিজের মাথায়, অতঃপর বলল, আবার ঘুম যখন তুই ভাঙিয়েছিস তখন মাথায় হাত বুলিয়ে আবার তুই ঘুম পাড়িয়ে দিবি। তাড়াতাড়ি হাত বুলিয়ে দে। আরোহীর অস্বস্তি লাগছে ভীষণ। সে তূর্ণের মাথায় হাত বুলিয়ে না দিয়ে চুপচাপ বসে রইল। অমনি ধমকে উঠল ছেলেটা, রুক্ষ স্বরে বলল, কি হলো, হাত বুলিয়ে দিচ্ছিস না কেন? আরোহী এবার ইতস্তত বোধ নিয়েই হাত বুলানো শুরু করলো তূর্ণের মাথায়। ছেলেটা চোখ বন্ধ করলো, কিঞ্চিত সময়ের মধ্যে পাড়ি জমালো ঘুমের দেশে। রাত্রি গভীর, চারদিকটা কৃষ্ণকালো আধারে ঢাকা পড়ে গেছে। আকাশে মেঘের আনাগোনা থাকায় এই আধারে যেন আরও নতুন মাত্রা যোগ হয়েছে। চারদিকে বিরাজ করছে শুনশান নীরবতা। আরোহী বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে, দুই চোখে তার ঘুম নেই মোটেই। বারবার শুধু তূর্ণের কথা মনে পড়ছে। তূর্ণকে সে ভালোবাসে কথাটা স্মরণে আসতেই হৃদয় কেঁপে উঠছে। যে ছেলেকে সে ছোটবেলা থেকে ভাই মেনেছে তার প্রতি এমন অনুভূতি নিশ্চয় বাঞ্ছনীয় নয়। আরোহীর কাছে এটা কোনো অনুভূতি নয়, বরং পাপ মনে হচ্ছে, পাপ। মেয়েটার এই মুহূর্তে নিজেকে ঘোর পাপই মনে হচ্ছে। সে কিভাবে এমন একটা কাণ্ড ঘটাতে পারল? আরোহীর হৃদয় দিশেহারা হয়ে উঠল, আবার খারাপও লাগছে তার। জ্বরের ঘোরে তূর্ণ বারবার ভালোবাসি ভালোবাসি বলছিল। কাকে বলছিল সে কথাটা? নিশ্চয়ই তূর্ণ কোনো মেয়েকে ভালোবাসে, নয়তো জ্বরের ঘোরে এতটা ব্যাকুল হয়ে সে এই কথা বলতো না। আরোহীর কেন যেন বারবার মনে হচ্ছে তূর্ণ তাকে কেন ভালোবাসতো না। সে যেভাবে ভালোবাসে তূর্ণও তো তাকে সেভাবে ভালোবাসতে পারত। কিশোরী বয়সে মেয়েটা প্রথম প্রেমে পড়ল, তাও এমন একটা মানুষের যে কিনা অন্য একজনকে ভালোবাসে। আরোহীর কান্না পেল ভীষণ। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে, তার বুকটা ভারী হয়ে উঠছে। মনে হচ্ছে যেন বুকের উপরে কেউ একসমন ওজনের একটা পাথর চাপিয়ে দিয়েছে, যা তার জন্য বহন করা দুষ্কর। মেয়েটা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল, নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। না না, এইসব সে কী ভাবছে? তূর্ণের সাথে তার কোনোদিনই কিছু সম্ভব না। উল্টো তার মনের কথা কেউ জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। এখন থেকে নিজেকে তূর্ণের থেকে দূরে সরিয়ে রাখতে হবে তাকে। ছেলেটার প্রতি তার মনে তৈরি হওয়া অনুভূতির নিঃশেষ ঘটাতে হবে। যে অনুভূতির কোনো ভবিষ্যৎ নেই, সেই অনুভূতির প্রসারণ না ঘটানোই শ্রেয়। সময় প্রবাহমান, সময়ের এই প্রবাহমান গতিতে কেটে গেছে দিন তিনে। তূর্ণের জ্বর কমে গেছে এর মধ্যে, তবে সর্দি কাশি রয়ে গেছে এখনো। সেদিনের পর আর তূর্ণের সাথে দেখা হয়নি আরোহীর। সেদিন যে মেয়েটা চলে গেল, তারপর আর এ মুখ হই হলো না। তূর্ণ অসুস্থ থাকায় এই কয়েকদিন কল টল করেনি তাকে, কিন্তু আজ কল না করলেই নয়। ভেতরে ভেতরে কেমন অস্থির লাগছে তার। মনে হচ্ছে এক যুগ কেমন কেটে গেছে সে আরোহীর দেখা পেয়েছে না। তূর্ণ অস্থির ভঙ্গিতেই নিজের মোবাইলটা হাতে তুলে নিল, কল লাগালো আরোহীর নাম্বারে, কিন্তু মেয়েটা কল ধরছেই না। রিং বেজে যাচ্ছে, অথচ তার কোনো খোঁজই নেই। আরোহী বসেছিল মোবাইলের পাশেই। সে দেখেছে তূর্ণ কল করেছে। তূর্ণের নামটা দেখে মেয়েটার মনটা
আকুপাকু করে উঠেছিল কল ধরার জন্য, কিন্তু নিজেকে সে নিয়ন্ত্রণ করেছে। না, সে কিছুতেই কলটা ধরবে না। ওই লোকটার সাথে কথা বললে দেখা যাবে সে আরও তার মায়ায় পড়ে গেছে, আর ভুলতেই পারছে না। তার চেয়ে এর সাথে দেখা না করা কিংবা কথা না বলাই শ্রেয়। মোবাইলে কল বাজতে বাজতে থেমে গেল, পরপর আবার বাজল। একের পর এক কল এলো তরুণের, তবুও কলটা ধরল না সে। শেষে বাধ্য হয়ে তরুণ একটা মেসেজ করলো। তুই হয়তো মোবাইলের কাছে নেই, কাছে এলে একটা মিস কল দিস। আরোহী দেখলো মেসেজটা, তবে উত্তর দিল না কোনো। দিন গড়িয়ে রাতে দেখা মিলেছে। সূর্যের আলোয় আলোকিত হওয়া শহরটা এই মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠেছে সোডিয়ামের কৃত্রিম আলোয়। তরুণ হাতে মোবাইল নিয়ে বসে আছে। সেই বিকালে সে আরোহীকে কল করেছিল, তাও একটা দুইটা না, পুরো 7টা। তখন না হয় মেয়েটা মোবাইলের কাছে ছিল না, কিন্তু এখনও অবধি কি সে একবারের জন্য মোবাইলের কাছাকাছি আসেনি? দেখেনি যে তাকে মিস কল দিতে বলা হয়েছে? আচ্ছা, মেয়েটার আবার কিছু হয়নি তো? তার মতো জ্বর পেয়েছে, কোনো বিপদ আপদ হয়েছে, কিংবা মোবাইল চুরি নিয়েছে? তরুণের হৃদয় অস্থির হলো। কোনো রকমের শরীরে একটা শার্ট চাপিয়ে সে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। কিছুটা সময় ব্যবধানেই তরুণ এসে পৌঁছালো আরোহীদের বাড়িতে। কলিং বেল টিপতে দরজা খুলে দিল ইরা। তরুণকে দেখে একগাল হাসল সে। দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, আরে তূর্ণ বাবা যে, আয় আয় ভিতরে আয়, জ্বর কমেছে তোর? কথাটা বলে আর তরুণের উত্তরের অপেক্ষা করল না ইরা। নিজেই ছেলেটার কপালে হাত ছুঁয়ে দেখল জ্বর আছে কিনা। জ্বর নেই দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। স্বাভাবিক স্বরে বলল, বস এখানে, আমি বরং তোর জন্য কিছু বানিয়ে নিয়ে আসি। কতদিন পর এলি আমাদের বাসায়, তার উপর অসুস্থ শরীর। তরুণ এদিক ওদিক তাকালো, চারদিকে নজর ঘুরিয়ে কিছুটা ইতস্তত করে বলল, আরোহী আর আয়ুষ কোথায়? ওদের দেখছি না যে। ঘরেই আছে। কথাটা বলে গলা উচালো ইরা, ডেকে বলল, আরোহী, আয়ুষ কই তোরা? তূর্ণ এসেছে। তরুণ এসেছে শুনে আয়ুষ ছুটে এলেও আরোহী নিজ কক্ষের দরজা আটকালো তৎক্ষণাৎ। হৃদস্পন্দন বাড়ল তার। এই লোক এই সময়ে তাদের বাড়িতে এসেছে কেন? নিশ্চয়ই সে কল ধরেনি তাই। না না, সে কিছুতেই তরুণের সম্মুখে যাবে না। যতটা সম্ভব ওই লোকটার থেকে এড়িয়ে চলতে হবে। একজন পুরুষ অন্য কাউকে ভালোবেসে এই সত্যটা জেনেও সে কিছুতেই তার দিকে পা বাড়াতে পারে না, কিছুতেই না। আরোহী এলো না তরুণের সম্মুখে। কপাল কুঁচকে এলো ছেলেটা। সন্ধিহান স্বরে সে প্রশ্ন করল, আরোহী ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আরে না, কি হবে, ঠিকই আছে। হয়তো আমার ডাক শুনতে পাইনি তাই আসছে না। তুই বস, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি ওকে। এরা পা চালিয়ে গেল আরোহীর কক্ষের সম্মুখে। হাত উঁচিয়ে টোকা দিল বন্ধ দরজায়। ডেকে বলল, আরোহী, আরোহী, শুনছিস আমার কথা? তূর্ণ এসেছে, ডাকছে তোকে। আরোহী ঢোক গেল। কণ্ঠটা একটু নরম করে অসুস্থের ন্যায় বলল, তূর্ণ ভাইকে বলে দাও আমার ভীষণ মাথা ব্যথা করছে, একটু শুয়েছি। ইরার কপালে ভাঁজ পড়ল। ভ্রু কুচকে সে বলল, একটু আগেও তো তোকে একদম ঠিক দেখে গেলাম, আয়ুষের সাথে দুষ্টুমি করছিলি। কই, তখন তো মাথা ব্যথা ছিল না। বিরক্ত হলো আরোহী। সে বলেছে মাথা ব্যথা করেছে, তার মাও সুন্দরভাবে মেনে নিবে, তাই না? তা না, পুলিশের মতো খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করছে। আরোহী কপাল কুচকে বলল, তূর্ণ ভাইকে বলে দাও আমার ভীষণ মাথা ব্যথা করছে, একটু শুয়েছি। মাথা ব্যথা কি বলে কয়ে আসে নাকি? আমি একটু পর আসবো। আয়ুষের সাথে যখন দুষ্টুমি করেছি তখন মাথা ব্যথা ছিল না, এখন হয়েছে। মেয়ের কথা ইরা কিছুটা চিন্তিত হলো। একটু আগেও ঠিক থাকা মেয়েটার হঠাৎ মাথা ব্যথা কেন শুরু হলো? ইরা ফের দরজায় ধাক্কা দিল। চিন্তিত সুরে বলল, তোর কি বেশি মাথা ব্যথা করছে? দরজা খুলতো, দেখি তো কি হয়েছে। একটু শুয়েছি, তুমি এখান থেকে যাও তো, এখন একটু একা থাকতে দাও আমাকে। ইরা তবু থামল না। হাজার হলেও মায়ের মন তো। সে ফের গলা উঁচিয়ে বলতে চাইল, কিন্তু এর মধ্যেই তরুণ এসে উপস্থিত হলো সেই স্থানে। কপাল কুচকে শুধালো, কি হয়েছে? দরজা খুলছে না ও? না, মাথা ব্যথা করছে নাকি? মাথা ব্যথা শুনে তরুণ আর বলল না কিছু। মায়া হলো আরোহীর প্রতি। থাক, মেয়েটা যখন দরজা খুলতে চাইছে না তখন খুলতে হবে না। পরে মেয়েটা সুস্থ হলে তার সাথে এসে দেখা করে যাওয়া যাবে। তরুণ একবার তাকালো আরোহীর কক্ষের বন্ধ দরজার পানে, অতপর ইরার পানে তাকিয়ে বলল, থাক, আর ডাকাডাকি করতে হবে না। মাথা ব্যথা করছে যখন শুয়ে থাকুক একটু সময়।
আমি না হয় পরে আবার আসবো। তুনো চলে গেল। ইরাও আর ডাকাডাকি না করে পা বাড়ালো নিজের কাজের উদ্দেশ্যে। আরোহী স্বস্তির নিঃশ্বাস ফেলল। তুর্নের কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই সে ছুটে এসেছিল দরজার ধারে। দরজায় কান পেতে সে শুনেছিল ছেলেটা কি বলছে। সকাল নেমেছে ধরণীর বুকে। সূর্যের উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠেছে চারিধার। আরোহী দাঁড়িয়ে রয়েছে তুর্নদের বাড়ির সম্মুখে। তনয়াকে আগেই বলেছিল তৈরি হয়ে থাকতে। এখানে এসে আর দাঁড়াবে না, কলেজে যাবে দ্রুত। অথচ মেয়েটার দেখাই নেই কোনো। এখনো কি করছে কে জানে। তুর্না দাঁড়িয়েছিল বাড়ির বাগানেই। অনয়ের সাথে ঘুরে ঘুরে দেখছিল বাগানের ফুল ফল এবং সবজির গাছগুলো। তাহমিনা বেগম বৃদ্ধ বয়সের এই অবসর সময়টা কাটান এই বাগানেই। মহিলার হাতেও জাদু আছে বলতে হবে। যে গাছ রোপণ করে সেই গাছই ঝলমলিয়ে ফুল ফলে ভরে ওঠে। তুনো আশেপাশে তাকাতে তাকাতে হঠাৎ চোখ পড়ল গেটের পানে। ওটাকে আরোহী না? কিন্তু মেয়েটা গেটের বাইরে ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন? তনয়ার জন্য অপেক্ষা করছে ভালো কথা, কিন্তু গেটের বাইরে অপেক্ষা না করে বাড়ির ভেতরেও তো আসতে পারত। ভ্রু কুচকালো তুর্ন। অয়নকে বাগানে রেখে পা বাড়ালো গেটের পানে। তুর্নকে গেটের দিকে আসতে দেখেই চমকালো আরোহী। হৃদস্পন্দন গাঢ় হলো তার। তুর্ন আবার এদিক আসছে কেন? এই ছেলে তার ভাবনা চিন্তা, জীবন পরিকল্পনা, অনুভূতি সব তো ইতিমধ্যে উল্টে পাল্টে দিয়েছে। এখন কাছাকাছি এসে বাকিটুকু শেষ করে দিবে নাকি? ঢোক গিলল আরোহী। উল্টো ঘুরে যেতে হাঁটা ধরল সে। তুর্ন তৎক্ষণাৎ পেছন থেকে ডাকল, আরোহী, আরোহী। মেয়েটা শুনেও না শোনার ভান ধরল। ব্যস্ত পায়ে ছুটল কলেজের পানে। তুর্নের কুচকানো ভ্রুজোড়া আরও কুচকে গেল। মেয়েটা কি তাকে কোনোভাবে এড়িয়ে চলছে? নয়তো এমনটা তো হওয়ার কথা নয়। গতকাল কল করলো, মেসেজ করলো, একটার উত্তর দেয়নি আরোহী। তারপর বাড়িতে গেল দেখা করতে, তখনও মাথা ব্যথার দোহাই দিয়ে দরজা খুলল না। আর এখন তাকে দেখে এক প্রকার পালিয়ে যাচ্ছে। কাহিনী কি? সে তো এমন কিছু করেওনি যার দরুন মেয়েটা তাকে এড়িয়ে চলবে। না, এবার ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হচ্ছে। দুপুরের সময় আকাশের সূর্যটা তার উজ্জ্বলতা বাড়িয়েছে আগের তুলনায়, সাথে উত্তপ্ততাও ছড়িয়ে দিয়েছে বেশ। যদিও সূর্যের আশেপাশে কিছু সংখ্যক মেঘের দেখা মিলছে, কিন্তু তাতে গরম কমছে না মোটেই। তুর্না দাঁড়িয়ে রয়েছে আরোহী এবং তনয়ার কলেজের সম্মুখে একটা চায়ের দোকানে। মেয়েটা সত্যি সত্যি কি তাকে এড়িয়ে চলছে নাকি এটা তার মনের ভুল, সেটা বুঝতে হবে আগে, তারপর অন্য কিছু। কিঞ্চিত সময়ের ব্যবধানে কলেজ ছুটি হলো আরোহী এবং তনয়ার। তারা দুজনেই বেরিয়ে এলো কলেজ থেকে। তুর্ন হাতে একটা চায়ের কাপ নিয়ে এমন এক স্থানে দাঁড়ালো যাতে স্বল্পতেই আরোহীর নজরে পড়ে। মেয়েটা যদি তাকে সত্যি এড়িয়ে চলে তাহলে তাকে দেখিয়েই লুকিয়ে চুরিয়ে চলে যাবে। তনয়া তুর্নের কাছে যেতে চাইলেও যেতে দিবে না, জোরপূর্বক নিয়ে কেটে পড়বে। আর যদি এড়িয়ে না চলে তাহলে আগে যেমন তাকে রাস্তায় দেখলে ছুটে কাছে যেত তেমনভাবেই ছুটে যাবে। তুর্না যেন আরোহী তনয়াকে দেখতেই পায়নি, এমনভাবে চায়ের কাপে চুমুক বসালো। কিন্তু কলেজের গেট থেকে বেরিয়ে আসতেই ছেলেটাকে চোখে পড়ল আরোহী এবং তনয়ার। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আরোহী এত চায় যাতে তাকে তুর্নের সম্মুখে পড়তে না হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে বারবার এই লোকের সম্মুখেই পড়তে হয়। এলোমেলো দৃষ্টি ফেলল মেয়েটা। তুর্নের ভাবনাকে সত্যি করে দিয়ে সে লুকিয়ে পড়ল তনয়ার আড়ালে। কিন্তু কি আর থামে? ভাইকে দেখে উৎফুল্ল হলো সে। হাত উঁচিয়ে ডাক দিতে গেল তুর্নকে। হকচকালো আরোহী। তৎক্ষণাৎ সে নিজের হাত দ্বারা টেনে ধরল তনয়ার হাত। চিবিয়ে চিবিয়ে বলল, কি করছিস কি? তুর্য ভাইকে ডাকছি। ওনাকে ডাকতে হবে না, বাড়িতে চল তাড়াতাড়ি। তনয়া তাকালো আরোহীর পানে, রূপ কুচকে শুধালো। কেন? আরোহী আমতা আমতা করল। মেয়েটা টেনে নিয়ে সামনের দিকে যেতে যেতে বলল, বাড়িতে কাজ আছে আমার। ওনাকে ডাকলেই এখন আবার হাঁসের মতো প্যাক প্যাক শুরু করবে। তারপর বাড়ি পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে যাবে। কি এত কাজ বাড়িতে তোর? আছে, অত কথা বলার সময় নেই এখন, বাড়িতে চল তো। তনয়াকে টেনে নিয়ে চলে গেল আরোহী। তুর্ন সোজা হয়ে দাঁড়ালো এবার। কপালে ফুটে উঠল গুটি কয়েক ভাঁজ। একটু আগ পর্যন্ত তার হৃদয়ে সন্দেহ ছিল যে আরোহী তাকে এড়িয়ে চলছে, এবার তা বিশ্বাসে পরিণত হলো। কিন্তু কথা হলো, মেয়েটা হঠাৎ তাকে এড়িয়ে চলছে কেন? সে কি এমন করেছে? মেয়েটার সাথে কোনো
খারাপ ব্যবহার বা খারাপ কিছু করেছে বলেও তো মনে পড়ছে না। রাতের আধারে ছেয়ে গেছে চারপাশটা, চারিদিকে শীতল হাওয়া বইছে, আকাশ জুড়ে এখনো মেঘের আনাগোনা। তবে আজ বোধহয় পূর্ণিমা। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে একখানা গোল থালার ন্যায় রূপালি চাঁদ উকিঝুঁকি মেরে দেখা দিচ্ছে, যেন সে মেঘেদের সাথে লুকোচুরি খেলায় মত্ত হয়েছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ আর মেঘেদের লুকোচুরি খেলা দেখছিল আরোহী। ঠিক তখনই তার কাঁধে এসে একটা শক্তপোক্ত পুরুষারি হাত থামল। চমকে উঠল মেয়েটা, অন্তরাত্মা কেঁপে উঠল তার। এই রাতে এখানে কে এসেছে? আবার ভূতের মতো কাঁধে হাত রাখছে। সত্যিকারের ভূত টুত নয় তো? আরোহীর ভয় হলো। পুরো ছাদে সে একা। যদিও আয়ুষ এসেছিল তার সাথে, কিন্তু ওয়াশরুমে যাবে বলে চলে গেছে অনেকক্ষণ আগেই। আয়ুষও যদি ফিরে এসে থাকে তাহলেও এই হাত তার নয়। তার মতো একটা বাচ্চা ছেলের হাত এত বড় নয়। ভয় হলো আরোহীর। সৃষ্টিকর্তার নাম জপতে জপতে ঘাড় ঘুরিয়ে তাকালো সে পেছনে। অমনি চমকে উঠল আরও, ধরফরিয়ে উঠল কলিজাটা। এ কি? এই তো ভূতের চেয়েও বড় কেউ। তূর্ণ এখানে কি করছে? কখন এসেছে? কেন এসেছে? ঢোক গিল মেয়েটা, আমতা করে বলল, আপনি কখন এলেন? কেন এখানে এসে তোর কোনো সমস্যা করলাম নাকি? তূর্ণের তীক্ষ্ণ কণ্ঠস্বর। এলোমেলো দৃষ্টি ফেলল আরোহী। জোরপূর্বক হেসে জবাব দিল, না, সমস্যা হবে কেন? হঠাৎ এলেন তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। হঠাৎ না এলে তো তোকে পেতাম না। আমার নাম শুনলেই তো হয় দরজা বন্ধ করতেই নয়তো পালাতি। আরোহী ফাঁকা ঢোক গিলল। এ লোক কী সব ধরে ফেলেছে? সবচেয়ে বড় কথা, তূর্ণ কি ধরে ফেলেছে যে সে তাকে এড়িয়ে চলছে? তাহলে তো মহাবিপদ। একে তো নিজের অনুভূতি নিয়ে পালিয়ে কুল পাচ্ছে না মেয়েটা, তার উপর আবার না এই এড়িয়ে চলার ধাক্কা সইতে না পেরে তূর্ণ তার আগে একটা আছাড় মেরে দেয়। আরোহী চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। এলোমেলো ভঙ্গিতে ছাদের দরজার পানে পা বাড়ালো। চলুন নিচে গিয়ে কথা বলি। আপনি নাকি আগের দিনও আমার সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু তখন আমার মাথা ব্যথা ছিল। তূর্ণ তৎক্ষণাৎ পেছন থেকে হাত ধরে আটকে দিল আরোহীকে। তীক্ষ্ণ স্বরে বলল, মাথা ব্যথা ছিল নাকি মাথা ব্যথার ভান ধরেছিলি যাতে আমার সাথে দেখা করতে না হয়? ধরা পড়ে যাওয়ায় চোরের ন্যায় এদিক ওদিক তাকালো আরোহী। তবে নিজেকে বাঁচানোর চেষ্টা চালালো সে। সপক্ষে সাফাই গাইতে বলল, কই কই আর আমি আপনার সাথে দেখা না করার জন্য মাথা ব্যথার ভান করব কেন? সত্যি আমার মাথা ব্যথা ছিল। তূর্ণ কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল আরোহীর পানে। অতপর হুট করে প্রশ্ন করল, এড়িয়ে চলছিস কেন আমাকে? যে ভয়টা পাচ্ছিল তাই হলো। তূর্ণ শেষ পর্যন্ত ধরেই ফেলেছে যে আরোহী তাকে এড়িয়ে চলছে। এরপর যে কি হবে আল্লাহই জানেন। মেয়েটা মোড়ামুড়ি শুরু করলো। নিজের হাতটা ছাড়াতে চাইল তূর্ণের হাত থেকে। ক্রোধে রিরি করে উঠল ছেলেটার শরীরটা। একে তো এই মেয়েটাকে এড়িয়ে চলার মতো গুরুতর অপরাধ করেছে, এখন আবার তার প্রশ্নের উত্তর না দিয়েই পালাতে চাইছে। কই, এত বছরে তো সে কখনো এড়িয়ে চলতে পারল না আরোহীকে। আর এই 2 দিনের পুচকে মেয়েকিরা তাকে এড়িয়ে চলার মতো দুঃসাহস দেখিয়েছে। চোয়ার শক্ত হয়ে উঠল তূর্ণের। হ্যাঁচকা টানে আরোহীকে ফেললো নিজের বুকের উপর। দাঁতের দাঁত চেপে বলল, বল কেন এড়িয়ে চলছিলি আমাকে? আরোহী দূরে সরে যেতে চাইল তূর্ণের থেকে। হাত ধরা ছেলেটাকে বক্ষে বল প্রয়োগ করে বলল, কোথায়? আমি আপনাকে এড়িয়ে চলবো কেন? এটা নিশ্চয়ই আপনার ভুল ধারণা। তূর্ণ আরোহীর ধরে রাখা হাতটা পেছনে মুচড়ে ধরল, সাথে সাথে হিসিয়ে বলল, আবার মিথ্যে বলছিস? এত সাহস তোর? হাতের ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে নিল আরোহী। ব্যথাতুর কণ্ঠে বলল, হাত ছাড়ুন তূর্ণ ভাই, লাগছে আমার। লাগুক, লাগার জন্যই তো ধরেছি। কতদিন ধরে তোকে দেখতে না পেয়ে আমারও লেগেছে ভীষণভাবে। তোর এড়িয়ে চলা যে আমাকে কষ্ট দেয় তা তুই বুঝিস না? আরোহী অবাক হলো। চোখ বড় বড় করে তাকালো তূর্ণের পানে। পলক ঝাপটে প্রশ্ন করল, আমার এড়িয়ে চলা আপনাকে কষ্ট দেয়? কেন দেয়? তূর্ণ উত্তর দিল না আরোহীর প্রশ্নে, বরং মেয়েটার হাতটা আরও জোরে মুচড়ে ধরে বলল, আগে আমার প্রশ্নের উত্তর দে। এড়িয়ে চলছিস কেন আমাকে? সমস্যা কি তোর? তূর্ণ উত্তর দিল না আরোহীর প্রশ্নের, বরং মেয়েটার হাতটা আরও জোরে মুচড়ে ধরে বলল। আরোহী হাতের ব্যথায় দিশেহারা হয়ে উঠল। আখিদয় ভরে উঠল মুহূর্তেই। নিজেকে দূরে বাঁধন থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেও পারল না। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল সব সত্যিই বলে দিবে, তারপর যা হবার হবে। তূর্ণ রেগে গেলে না হয় ক্ষমা চেয়ে নেওয়া যাবে তার কাছে,
ভালোবাসা তো কোনো অপরাধ নয়, আর এই ভালোবাসার ক্ষেত্রে কারো হাতও থাকে না। কখন কাকে কার ভালো লাগে যাবে কেউই জানে না। তাছাড়া এভাবে আত্মীয় এবং কাছাকাছি বাড়ি হওয়ায় তরুণের থেকে তার বেশি দিন লুকিয়ে থাকাও সম্ভব না। মেয়েটা নিজের চোখ বন্ধ করে নিল, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে ধাতস্থ করলো নিজেকে, অতঃপর বলল, আমি আপনাকে ভালোবাসি তূর্ণ ভাই। তরুণ চমকালো, হাতটা আলগা হয়ে এলো তার। সে কি সত্যি শুনেছে নাকি ভুল? নিজের কানকে বিশ্বাস করতে পারল না ছেলেটা। হতবাক স্বরে বলল, কি বললি? আবার বলতো। আরোহী পিঠ পিটিয়ে খুলল চোখ জোড়া, আমতা আমতা করে বলল, আমি আপনাকে ভালোবাসতে চাইনি তূর্ণ ভাই, তবুও কিভাবে যেন হয়ে গেল নিজেও জানি না। থামলো মেয়েটা, জিহ্বা দ্বারা অস্ত্র ভিজিয়ে ফের বলল, আমাকে মাফ করে দিন তূর্ণ ভাই, আমি জানি আমি ভুল করেছি। ছোটবেলা থেকে যাকে ভাই বলে মুখে রক্ত তুলেছি তাকে এভাবে ভালোবাসা নিশ্চয় অপরাধ। তবে আমি চেষ্টা করছি আপনাকে ভোলার, তাই তো আপনার থেকে দূরে দূরে থাকছি, এড়িয়ে চলছি। তরুণ মন দিয়ে শুনল আরোহীর বলা কথা সবগুলো। কিঞ্চিত সময় নিয়ে এসে তাকিয়ে রইল মেয়েটার মুখ পানে, অতপর হুট করে তার হাত টেনে পা বাড়ালো নিচের দিকে। হকচকিয়ে উঠল আরোহী, ভয় জাগলো হৃদয়ে। এই ছেলে তাকে টেনে নিয়ে নিচে যাচ্ছে কেন? এখন কি তরুণ তার এই ভালোবাসার কথা সবাইকে বলে দিবে? বাড়ির সবাই কথাটা জানতে পারলে নিশ্চয়ই ঝামেলা হবে, তাকে খারাপ ভাববে সবাই। দুই পরিবারের মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হবে। আর ইরা এবং আরুষ তারা তো তাকে মেরেই ফেলবে। আরোহী ভীত হলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আপনি কি সবাইকে এই কথা বলে দেবেন তূর্ণ ভাই? দয়া করে কাউকে কিছু বলিয়েন না, তাহলে যে ঝামেলা হয়ে যাবে অনেক। তরুণ যেন কিছু শুনলই না, আগের মতোই আরোহীর হাত ছেড়ে ধূপধাপ পা ফেলে হাঁটছিল। মেয়েটা দিশেহারা হয়ে উঠল, নিজের ওপর নিজের রাগ লাগলো ভীষণ। তাকে ভালো মানুষই করে সব সত্যিকে বলতে বলেছিল, এখন পড়ল তো বিপদে। আরোহীর কান্না পেল ভীষণ, ধূপ করে সে বসে পড়ল মেঝেতে, ডুকরে কেঁদে উঠে বলল, আমি আপনাকে আর ভালোবাসবো না তূর্ণ ভাই, তবুও দয়া করে বাড়ির কাউকে কিছু বলবেন না। মা জানতে পারলে নির্ঘাত মেরে ফেলবে আমাকে। তরুণ পিছন ঘুরে তাকালো আরোহীর পানে, থমথমে কণ্ঠে বলল, কাকে কি বলবো না বলবো তা পরে দেখা যাবে, আগে নিচে চল। আমি কোথাও যাব না, আমি এখানেই বসে থাকবো। আপনি বাড়িতে ফিরে যান। কথা বাড়াস না আরোহী, উঠে নিচে চল বলছি। তরুণের শক্ত কণ্ঠস্বর। আরোহী তবু উঠল না, ঠাই বসে থেকেই বলল, আপনি এমন কেন করছেন তূর্ণ ভাই? বলছি তো আমি আপনাকে আর ভালোবাসবো না, নিজেকে শোধরানোর চেষ্টা করব, আপনার থেকে সবসময় দূরে থাকবো। তপ্ত নিঃশ্বাস ফেলল তরুণ, হুট করেই করে তুলে নিল মেয়েটাকে। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, তোর যা বলার পরে দিয়েছিস, এরপর তুই আমার থেকে দূরে যাবি নাকি আমার কাছে আসবি তা ঠিক আমি করব, তুই না। ইরা বসার কক্ষের সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎ আরোহীকে তরুণের কোলে আসতে দেখে চমকালো সে। টিভি বন্ধ করে দ্রুত ছুটে গেল মেয়ের পানে, ব্যস্ত হয়ে শুধালো, কি হয়েছে ওর? তুই ওকে কোলে নিয়েছিস কেন? পরে ব্যথা ট্যাথা পেয়েছে নাকি? তরুণ আরোহীকে কোলে নিয়ে নামিয়ে দিল, গম্ভীর কণ্ঠে বলল, তোর কি হয়েছে তুই বল। আরোহী আমতা আমতা শুরু করলো, জোরপূর্বক হেসে বলল, কই কিছু না তো। ইরা ভ্রু কুচকালো, ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল তরুণ, একটু সময় নিয়ে বলল, আমি আর আরোহী দুজন দুজনকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তরুণের কথায় চমকে উঠল আরোহী এবং ইরা দুজনেই। এ ছেলে এসব কি বলছে? আরোহীর চোখ বড় বড় হয়ে গেল। শুধুমাত্র সেই নয়, তরুণও ভালোবাসে তোকে। তাহলে এতদিন সেই জ্বরের ঘরে ভালোবাসি ভালোবাসি কথাটা তাকেই বলেছিল ছেলেটা, অথচ সে কি না কি ভেবে নিয়েছিল, আবার তরুণকে এড়িয়েও চলতে শুরু করেছিল। মাথাটা ঘুরে উঠল ইরার। ভালোবাসি পর্যন্ত না হয় ঠিকই ছিল, কিন্তু এ ছেলে তো বিয়ে পর্যন্ত চলে গেছে। তরুণকে তাদের পছন্দ নয় এমন নয়, ছেলেটাকে তারা ছোট থেকেই দেখে আসছে। আজকালকার যুগে এমন ছেলে পাওয়া ভার। ইরা এবং আরুষ তো একবার ভেবেও ছিল যে তুর্যের নিকট তরুণকে জামাই হিসেবে চাইবে, কিন্তু সাহসের অভাবে কখনো বলতে পারেনি। আজ সেই সুযোগ তরুণের মাধ্যমে নিজেই দাঁড়গোড়ায় এসে পৌঁছালো। তবে এভাবে তো আর বিয়ে হয় না, তুর্য পৃথার সাথে কথা বলতে হবে। আরুষও বাসায় নেই এই মুহূর্তে। ইরা ইতস্তত করলো, আমতা আমতা করে বলল, বিয়ে বললেই তো আর বিয়ে দিয়ে দেওয়া সম্ভব না। তোর মা বাবার সাথে কথা বলতে হবে, তারপর দুই পরিবার মিলে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে তবেই বিয়ে না হবে।
তুনো নির্বিকার ভঙ্গিতে একটু এগিয়ে গিয়ে বসল সোফায়, গা এলিয়ে দিয়ে বলল, তাদের কল করে এখানে আসতে বলো, যা হবার আজই হবে। ইরা হতাশার নিঃশ্বাস ফেলল, কটমট করে তাকালো আরোহীর পানে। মেয়েটার দিকে একটু ঘেঁষে দাঁড়িয়ে বলল, এমনিতেই তো আমাদের সামনে তূর্ণকে একদম দেখতে পারিস না, এখন এগুলো কি? আমাদের মান সম্মান আর কিছু রাখলি না। আরোহীর মুখশ্রী চুপসে গেল। মায়ের কথার পরিপ্রেক্ষিতে সে কি উত্তর দিবে ভেবে পেল না। সবচেয়ে বড় কথা, কোথা থেকে কি হয়ে গেল তাই মাথায় ঢুকছে না তার। এড়িয়ে যাওয়ার জন্য তূর্ণ তাকে চোটপাট দেখালো। সেও ভালো মানুষই করে ভালোবাসি বলে দিল। তূর্ণ তখন কোনো কথাই বলল না। এখানে এসে সরাসরি বলে দিল বিয়ে করবে। এ কথা ছাদে বললে কি এমন হতো? রাত 10টার অধিক ইরাদের বাড়িতে মজলিস বসেছে তূর্ণ আর আরোহীর বিয়ের ব্যাপারে। দুই পরিবার যখন আগে থেকেই চেনা জানা, তখন আর বিয়ের ব্যাপারে কেউ দ্বিমত করেনি। তাছাড়া তুর্য তো আগে থেকেই সবটা জানতো, সেই সামনে নিল সবটা। তবে শেষ পর্যায়ে এসে বাদ সাধল আরুষ, কিছুটা ইতস্তত করে বলল। তুর্য সাথে সাথে প্রতিবাদ করলো, আরুষের পানে তাকিয়ে বলল, পরীক্ষার জন্য কি এদের প্রেম আটকে রাখতে পারবি তুই? কাছাকাছি বাড়ি, সারাদিন দেখা হবে, প্রেম চলবে। তুই আমি যতই আটকানোর চেষ্টা করি না কেন, এরা ঠিকই নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ ভালোবাসা বজায় রাখবে। তার থেকে বিয়ে দিয়ে দেই। প্রেম নামক হারাম সম্পর্কে না থাকে, হালাল সম্পর্কেই থাকুক। তুর্যের কথার উপরে আর কেউ কিছু বলার মতো পেল না। সে তো ভুল কিছু বলেনি। এখন পড়াশোনার ক্ষতি হবে, পরীক্ষা খারাপ হবে, বিয়ে দিবে না। কিন্তু তাই বলে তো আর এদের প্রেম আটকে থাকবে না। তারা ঠিকই চালিয়ে যাবে। তার থেকে বিয়ে দেওয়াই শ্রেয়। তুর্যরা আর দেরি করলো না, যত তাড়াতাড়ি সম্ভব কাজী সাহেবকে ডেকে বিয়েটা তূর্ণ আর আরোহী 4 হাত এক করে দিল। মধ্যরাত, চারিদিকটা নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। আধারে ঢেকে গেছে ধরণীর বুকটা। তূর্ণ আর আরোহীর বিয়ের পর সকলে বাড়িতে চলে গেল, তূর্ণ রয়ে গেছে এ বাড়িতেই। তূর্ণ আজ এখানেই থাকবে। সিদ্ধান্ত হয়েছে আরোহীর পরীক্ষার আগ পর্যন্ত সে বাবার বাড়িতেই থাকবে। পরীক্ষা শেষ হলে একসাথে ধুমধাম করে তুলে নিয়ে যাবে। তবে আজ যেহেতু তাদের বিয়ে হয়েছে, তাই তূর্ণ প্রথম রাতটা এখানেই কাটাবে। আরোহীকে চটজলদি শুধুমাত্র একটা শাড়ি পরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে বাসর ঘরে। মুখে কোনো সাজগোজের ছাপ নেই। বুকের মধ্যে কেমন ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। কোথা থেকে কি হয়ে গেল মস্তিষ্ক ধরতে পারছে না কিছুই। এক হিসেবে একটু আগেই সে ভালোবাসি কথাটা স্বীকার করলো। এর মধ্যে তার বউও হয়ে গেল। সম্পর্কটা কেমন এক পলকেই বদলে গেল। আরোহীর ভাবনার মধ্যেই দরজা খুলে ভিতরে ঢুকলো তূর্ণ। কিঞ্চিত কেঁপে উঠল আরোহী। হৃদস্পন্দন গাঢ় হলো তার। তূর্ণ এগিয়ে গিয়ে দাঁড়ালো বিছানার পানে। মেয়েটার হৃদয় ভীত হলো। ঢোক গিলে সে চায় বসে রইল সেখানেই। অমনি ধমকে উঠল তূর্ণ, গম্ভীর স্বরে বলল, বাছর রাতে স্বামী কক্ষে এলে তাকে যে সালাম দিতে হয় জানিস না? সালাম কর বেয়াদব। আরোহী কেঁপে উঠল। ফাঁকা ঢোক গিল ফের। এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিনিয়ে বলল, আসসালামু আলাইকুম। আমার মুখোমুখি এসে দাঁড়িয়ে বল। আরোহী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তূর্ণের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম। তূর্ণ ওষ্ঠ প্রসারিত করলো। সালামের জবাব দিয়ে হুট করে জড়িয়ে ধরল মেয়েটাকে। মৃদু কণ্ঠে বলল, তোর বলা তখনকার কথাটার উত্তর শুনবি না? আরোহী কপালে ভাঁজ ফেলল, ভ্রু কুচকি শুধালো, কোন কথাটার? তখন ছাদে যে বললি আমাকে ভালোবাসিস। আরোহী কিঞ্চিত লজ্জা পেল। তৎক্ষণাৎ মাথাটা নুইয়ে ফেলল সে। তূর্ণ আরও গাঢ়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল মেয়েটাকে। তার চুলের ভাঁজে আলতোভাবে একটা চুমু খেয়ে বলল, আমিও ভালোবাসি তোকে।